আসসালামু আলাইকুম দর্শক। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এতটাই ভাইরাল হয়েছে এবং এতটাই মানুষ গ্রহণ করেছে, সেটি নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে সকল জায়গায় এক প্রকার চর্চা চলছে। গত পরশুদিন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, তাদেরকে ১৯৭১ সালেই এদেশের জনগণ চিনে ফেলেছে। এই যে তাদেরকে বিষয়টি কিন্তু হচ্ছে জামায়াত ইসলামকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক তার আগে আমরা যদি দেখি গত ৬ ডিসেম্বর আপনার শনিবার কিন্তু ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির, তিনি কিন্তু সিলেটে একটি বক্তব্য দিয়েছেন এবং সিলেটে কিন্তু আবার মানে তারেক রহমান বলার আগেই শফিকুর রহমান সিলেটে বক্তব্য দিয়েছেন, সেটি হচ্ছে বিএনপিকে ইঙ্গিত করে এবং বিএনপিকে এক প্রকার আওয়ামী লীগের সাথে তুলনা করা হয়েছে এবং ফ্যাসিস্ট রিজিমের সাথে তুলনা করা হয়েছে। আবার দেখা গেছে একই প্রোগ্রামে বিএনপির অন্যান্য নেতারাও কিন্তু বিএনপিকে ধরে বেঁধেই প্রায় এক প্রকার আপনার পিঠের ছাল তুলে ফেলার মতো যেরকম অবস্থা, সেরকম একটা অবস্থা করেছে। এবং এর আগেও বেশ অনেক জায়গায় কিন্তু আমি বলেছি যে ৫ আগস্টের পর থেকে জামায়াত যেই রাজনীতি করছে সেটি খুবই স্মার্ট রাজনীতি এবং সেই স্মার্ট রাজনীতি করতে যেয়ে জামাত এক প্রকার ন্যারেটিভ সেট করার চেষ্টা করছিল বিএনপির রাজনীতির এগেইনস্টেই বলা যেতে পারে। মানে যদি বলি যে বিরোধী দল হবার জন্য যেই যোগ্যতা প্রয়োজন ছিল শুরুতে জামায়াতে ইসলামের সেই যোগ্যতা থাকলেও পরবর্তীতে আমার মনে হয়েছে কোথাও না কোথাও একটা ফল কিন্তু জামায়াত ইসলামী করেছে এবং একই সঙ্গে জামায়াত ইসলামীকে আমরা দেখেছি নানান রকমের স্টেপস নেয়ার জন্য যে স্টেপসগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ঠিক ততটা যায় না। আমার কাছে মনে হয়েছিল যে ৫ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিবিদরা এমন একটা রাজনীতির ধারাতে চলে আসবে যে ওকে ফাইন, আমরা একটা সহ অবস্থানের মধ্যে থাকবো। আমরা যেখানেই থাকবো আমরা সকলে হয়তোবা বিরোধী, মানে আমরা একটা বিরোধ করব কোনো একটা বিষয় নিয়ে, কিন্তু সেটিকে আমরা বিরোধের জায়গাতেই রাখবো। কিন্তু পরে যখন আমরা একত্রিত হব সেই জায়গাগুলোতে আসলে আমরা একে অপরের কোনো কিছু নিয়ে টানাটানি করব না। এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে জামাত বিএনপিকে দোষারোপ করছে, বিএনপি জামাতকে দোষারোপ করছে। অতএব দিন শেষে ইকুয়ালস টু হোয়াট, যে আমরা কিন্তু সেই রাজনীতি থেকে বের হতে পারি নাই। এটিই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের আগামীর রাজনীতিকে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা সাধারণ মানুষ কিন্তু একটা আম আম জনতা আমরা যারা বলি, আমরা কিন্তু এমন একটা অবস্থায় আছি, আমরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা ভাবতে পারছি না যে আগামীতে কি হতে চলেছে বা কি হবে, কেমন হবে। একটু যদি খেয়াল করে দেখেন যে ৫ আগস্টের পর যদি আমরা দেখি বিএনপি কিন্তু এক প্রকার ন্যারেটিভ সেট করা হয়েছিল বিএনপির, নানান রকমের গল্প আমরা দেখেছি বিএনপির এগেইনস্টে। অপরদিকে আমরা দেখেছি যে জামাত ইসলামী কিন্তু তার নিজের রাজনীতি এবং তার মাঠের রাজনীতি কিন্তু তারা এক প্রকার গুছিয়েই নিয়েছে। এক প্রকার তাদের একটা অদৃশ্য একটা কন্ট্রোল আমরা সব জায়গায় দেখতে পেয়েছি। বাট এট দ্য সেম টাইম আমরা বিএনপির মধ্যেও কিন্তু সেটি দেখেছি যে বিএনপি বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে নিয়ে সব জায়গায় তাদের এক প্রকার একটা ছায়া কন্ট্রোল ছিল। আবার এট দ্য সেম টাইম, যেটা আমি শুরুতেই বলেছি, জামায়াতেরও কিন্তু সেটি ছিল। এই যে জায়গাগুলোকে আপনার জামাত সেন্ট্রিক করা কিংবা বিএনপি সেন্ট্রিক করা, এই জায়গাগুলো থেকে কেন যেন বাংলাদেশের রাজনীতিবিদরা বের হয়ে আসতে পারছেন না। আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমার জায়গাগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়া, সেটিকে আমরা এক প্রকার পেশির রাজনীতি বলতে পারি বা আমরা এরকম একটা সেই জায়গাতে বিএনপি যেমন আছে, আবার ঠিক জামাতের কিন্তু ফুটপ্রিন্টস গুলো আমরা দেখতে পেয়েছি। এখন এই ফুটপ্রিন্টস কিন্তু আমরা ২ দলেরই যেখানে দেখতে পেয়েছি, অথচ আবার ২ দলই কিন্তু ২ দলকে আবার ব্লেম করছে। একটা ব্লেম গেম চলছে। এটি কিন্তু দেশের রাজনীতির জন্য, সাধারণ মানুষের জন্য আরো ভয়ংকর
হয়ে উঠবে। এখন জামাতের যে ৭১-এর যেই অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস কিন্তু আমরা অস্বীকার করতে পারব না। সেই অ্যাক্টিভিটিস গুলোকে কিন্তু আমরা ভুল মানে আমরা কেউ মন থেকে মুছে ফেলতে পারব না। এবং এট দ্য সেম টাইম আ এটিও আমরা জানি যে ৭১-এর পর, স্পেশালি ৭৫-এর পর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ মারা গেলেন বা তাকে মেরে ফেলা হলো, তার সপরিবারে যখন মেরে ফেলা হলো, তারপর যখন জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, সেই জিয়াউর রহমান যখন বহু দলীয় গণতন্ত্রের আ পারমিশনটা তিনি দিলেন বা তিনি ইন্ট্রোডিউস করলেন বা সবাইকে রাজনীতি করার যেই স্পেস তিনি দিলেন, সেই রাজনীতি করার স্পেসে কিন্তু জামায়াতও ছিল। এবং জামায়াত কিন্তু আপনার বাংলাদেশের রাজনীতি করতে পারল। আমরা যদি জামায়াতের চরিত্র দেখি তাহলে আমরা যেটি দেখতে পারি সেটি হচ্ছে জামায়াত যেমন বিএনপির সাথেও মিলে রাজনীতি করেছে, ক্ষমতায় তাদের ২ জন মন্ত্রীও হয়েছে। আবার এট দ্য সেম টাইম জামাত কিন্তু আওয়ামী লীগের সাথেও কিন্তু মিশে রাজনীতি করেছে, জোট হয়ে রাজনীতি করেছে। তো এই যে ডুয়াল চরিত্র জামায়াতের, সেই ডুয়াল চরিত্র জামায়াতকে যেমন জনগণের সামনে একটা নেগেটিভ চরিত্রে দাঁড় করানো হয়, মানে দাঁড় করিয়েছে, ঠিক তেমনি বিএনপিরও কিছু ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হচ্ছে যে কিছু ভুল সিদ্ধান্ত বিএনপি বিএনপিকে আজকে জনগণের সামনে একটা ট্রলের শিকার, মানে ট্রলের মতো করে দাঁড় করানো হয়েছে। মানে বিএনপি কিন্তু ট্রলড হচ্ছে সকল জায়গায়। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ৫ আগস্টের পর থেকে কিংবা এই ২০২৫-এর শুরুর দিক থেকে যদি আমরা দেখি, বিএনপির একটা ন্যারেটিভই সেট করা হয়েছিল যে দখলবাজি, চাঁদাবাজি এইগুলো হচ্ছে বিএনপির একটা জায়গা এবং এই সেন্ট্রিক একটা ন্যারেটিভ সেট করা হয়েছে। অপর প্রান্তে আমরা যদি দেখি যে দিনকে দিন জামায়াতের যেই মিডিয়া সেল এতটাই শক্তিশালী হয়েছে যে তারা কিন্তু এক প্রকার তাদের ক্যাম্পেইন বা তারা তাদের রাজনীতিটা বা তাদের মাঠের রাজনীতিটা গুছানোর জন্য যে ক্যাম্পেইনটা দরকার ছিল, তারা কিন্তু সেই ক্যাম্পেইনটা জোটগতভাবে কিন্তু তারা সেটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পেরেছে। অপরদিকে কিন্তু বিএনপি কিন্তু সেটা পারে নাই। বিএনপি কিন্তু আন্তঃকোন্দলের ভেতরেই আছে। বিএনপির ভিতরেই কিন্তু অনেক ধরনের আমরা দেখতে পারি জোট। বিএনপি কিন্তু এক না, যেটি জামাত কিন্তু এক। এখন এই যে জামাত আর বিএনপির যে সম্পর্ক এখন সাপে নেউলের মতো, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? আগামীর রাজনীতি, আগামীর ভবিষ্যৎ আসলে কোন দিকে নিয়ে যাবে? তো সবকিছু বিবেচনা করে যদি আমরা দেখি যে যেই বিএনপি, যেই জামাত একসঙ্গে রাজনীতি করেছে, আজকে যখন তারাই একে অপরের বিরুদ্ধে যাচ্ছে, তো তাদের জন্য সবথেকে বড় যেই ব্যাপারটি সেটি হচ্ছে যে আল্টিমেটলি যেই শক্তির বিরুদ্ধে আপনারা ফাইট করেছেন, সেই শক্তি আস্তে, আস্তে আবার ব্যাক করছে। যখন তারা ব্যাক করবে তখন জামাত কি একটাবার ভেবে দেখেছে জামাতের কি হবে? কারণ বিএনপি তো বিএনপির রাজনীতি করে টিকে যাবে মাঠে, রাজনীতিতে। কিন্তু জামাতের অবস্থা কি হবে? গত ১৬ বছরে আমরা জামাতের অবস্থা দেখেছি। আবার এট দ্য সেম টাইম গত ১৬ বছরে বিএনপির অবস্থাও আমরা দেখেছি। বিএনপি সবথেকে বড় বিএনপির যে পরীক্ষা, যেখানে বিএনপি আ আমি বলব যে পাস করে গেছে, সেটি হচ্ছে বিএনপির যে হাই কমান্ড সেটি কিন্তু গত ১৬ বছরে ভাঙতে পারে নাই। আবার এট দ্য সেম টাইম জামাত কিন্তু প্রায় নিঃশেষ হয়ে গেছিল গত ১৬ বছরে। তো এখন এই, এই যে নতুন সময়ে জামাত যে রাজনীতি করছে, তারা যদি একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকে, তবে কিন্তু সেটি ভবিষ্যৎ রাজনীতির জন্য তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্যই কিন্তু একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এট দ্য সেম টাইম আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলো যখন আমি চোখ বুলাচ্ছিলাম, তখন দেখলাম যে জামাতের আমির একটা শব্দ উচ্চারণ করেছেন যে বর্গীরা, মানে ৭১-এ বর্গীরা এখান থেকে চলে গেছে। আবার আরেক দল আপনার বাংলাদেশকে লুট করে তারা চলে গেছে। এখন এই বর্গীদের বলতে উনি যেটি বুঝিয়েছেন পাকিস্তান এবং লুট করার যে ব্যাপারটি সেটি বুঝিয়েছে ভারতকে। এখন আমার কথা হচ্ছে যে যেই জামাতে ইসলামের হেডকোয়ার্টার হচ্ছে পাকিস্তানে এবং যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাস করে, সেই জামাতে ইসলামী আজকে
পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, এটি অনেকটা আমার আমার মধ্যে অনেকটা প্রশ্নের তৈরি করছে। আবার অ্যাট দ্য সেম টাইম জামাতের জামাতের কথা যদি আমরা বলি যে যেই জামাত বারবার বলছে যে বিএনপি আগে শুরু করেছে, বিএনপি আগে শুরু করেছে, অথচ আমার রেকর্ড অনুযায়ী সেটি হচ্ছে যে জামাতে ইসলাম শুরুর থেকেই দখলবাজ, লুট লুটবাজ কিংবা লুটকারী কিংবা চাঁদাবাজ এই ধরনের শব্দগুলো জামাতের তরফ থেকে সর্বপ্রথম এসছে বলেই আমার যদ্দূর মনে পড়ে। ঠিক তখন সেই সময়গুলোতে কিন্তু বিএনপি তার কোনো জবাব দেয়নি। কারণ বিএনপির যে সালাউদ্দিন আহমেদ তিনি আপনার ঐক্যমত্য কমিশন নিয়ে তখন ব্যস্ত ছিল। তারা তখন সেই ঐক্যমত্য কমিশনগুলোর দিকেই কিন্তু তারা ফোকাস ছিল। এবং যদি খেয়াল করে দেখেন ৫ আগস্টের পরে আপনার সব রেকর্ড গণমাধ্যমে সব রেকর্ড আছে। সেই ৫ আগস্টের পর থেকে নিয়ে আমি স্পেশালি কখনো জনাব তারেক রহমানকে আমি এইরকম কোনো দলের বিরুদ্ধে আমি মানে এত ওপেনলি কথা বলতে আমি শুনি নাই। যেটি আমি আ গত পরশুদিন শুনেছি যে মানুষ ৭১ সালেই তাদেরকে চিনে ফেলেছে। এখন এই যে একে অপরের বিরুদ্ধে যেই চর্চা, যে রাজনীতির যে বক্তব্য, এটি আমরা যদি পারি তাহলে আমাদের উচিত হবে পরিত্যাগ করা এবং এগুলোকে বাদ দিয়ে সামনের রাজনীতিতে এগিয়ে যাওয়া। অন্যথায় আগামীর বাংলাদেশ ২ দলই তার ম্যানিফেস্টো গুলো সামনে আনছেন। ২ দলের ম্যানিফেস্টো গুলোই কিন্তু হচ্ছে দেশের কল্যাণে। কিন্তু আল্টিমেটলি এই কল্যাণ আপনাদের কোনো এই কল্যাণ আসলে কোনো কাজের কল্যাণ হবে না, যদি না আপনারা একে অপরের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করে থাকেন। এখন এই যে মন্তব্যগুলো হচ্ছে বা মন্তব্যগুলো করছে, তো এই মন্তব্যের মধ্যে হঠাৎ করে তুর্কি এবং ভারত কোত্থেকে হাজির হলো? আপনারা যদি খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখলেই দেখবেন যে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে তুর্কির নাম খুব জোরসোরে আলোচনা হচ্ছে। এবং এট দ্য সেম টাইম ভারতের নামও কিন্তু আলোচনা হচ্ছে। এই বিএনপি জামাতের একে অপরের পাল্টা বক্তব্য যেটি চলছে গত কয়েক মাস ধরে, কিংবা আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি সেগুলোতে যে চলছে, ঠিক তার মধ্যে কিন্তু কখনো তুর্কি কিংবা ভারত অলওয়েজই ছিল, কিন্তু তুর্কি কেন মাঝখান দিয়ে চলে আসলো? দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে একদম ছোট্ট করে যদি বলি, মুসলিম ব্রাদারহুড যেটি হচ্ছে তুর্কির একটা ভবিষ্যৎ ড্রিম। তুর্কি চায় সেই আপনার পুরনো যেই আমল, হ্যাঁ? সেই আমল, সেই খেলাফত প্রতিষ্ঠান, এই খেলাফত প্রতিষ্ঠানের বিষয়টা তুর্কি অনেক দিনের স্বপ্ন এবং তুর্কি সেটি চায়। এবং বিশ্ব রাজনীতিতেও কিন্তু তুর্কি সেইভাবেই এগিয়ে চলছে। এখন তুর্কির যে মুসলিমদেরকে নিয়ে তার যে একটা খেলাফত তৈরি করার, সেটির বড় একটা প্রমাণ যদি আমরা দেখি সেটি হচ্ছে সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করা এই অপারেশন সিন্দুর, যেটা ভারত লঞ্চ করেছিল পাকিস্তানে, যেটি আলটিমেটলি ভারতের পক্ষে যায়নি এবং পাকিস্তানের পক্ষে গেছে। সেখানে কিন্তু আপনার যত প্রকার স্ট্র্যাটেজি, ডিফেন্স ইকুইপমেন্টস, টেকনোলজি থেকে নিয়ে সবকিছু টার্কি কিন্তু পাকিস্তানকে ওপেন সাপোর্ট করেছে। যার পর থেকে ভারত কিন্তু সেটিকে ভালোভাবে নেয়নি। এবং ভারতের একটা যেটা চিন্তা ভাবনা বা যেটা সাইকোলজি ভারতের, ভারত চায় না যে এই অঞ্চলে একটা মুসলিম শক্তি জেগে উঠুক। যদি মুসলিম শক্তি জেগে উঠে সেটি ভারতের জন্য একটা থ্রেট, এবং ভারত সেটিকে থ্রেট হিসাবেই দেখে। এটিই ভারতের পলিসি। তো এখন হঠাৎ করেই আপনার তুর্কির নামটা এখানে আসার পেছনের মূল কারণটা হচ্ছে যে চুক্তি। যেই চুক্তিটি আপনার ২০১৮ সালে শেখ হাসিনা করেছিলেন তুর্কির সাথে। আপনার ড্রোন চুক্তি বা অস্ত্র চুক্তি বা সামরিক সরঞ্জামের যে চুক্তিটি তিনি করেছিলেন, সেই চুক্তিটি নিয়েই কিন্তু তুর্কি এখন এগিয়ে যাচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকারও কিন্তু তুর্কিকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আপনাদের যদি একটু খেয়াল আপনারা যদি একটু মনে করে দেখেন যে তুর্কি কিন্তু আপনার নারায়ণগঞ্জে আপনার অস্ত্রের কারখানা সেটআপ করার একটা আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের একটা টিম কিন্তু এসে সেটি ভিজিটও করে গেছিল। এবং আ সরি, তারা ভিজিট করে যায়নি। বিডার যে আশিক এবং আরো আপনার তথ্য উপদেষ্টা মাহফুজ সহ তারা তুর্কিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা অস্ত্রের কারখানা পরিদর্শন করেছিলেন এবং তারা সেখানে কথা হয়েছিল যে
নারায়ণগঞ্জে একটা অস্ত্রের কারখানা তুর্কির সেট আপ করবে এবং তুর্কির একটা বড় ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে আছে। একটা ব্যবসায়িক সম্পর্কও আছে, আবার ইনভেস্টমেন্টও আছে, এনজিও সবকিছু মিলেই তুর্কির একটা বড় স্টেক, মানে তুর্কি একটা বাংলাদেশের বড় স্টেক হোল্ডার। তো তুর্কির এই অ্যাক্টিভিটিস বাংলাদেশে সেটি ভারত খুব ভালোভাবে নিচ্ছে না। অতএব এটি ধারণা করা হচ্ছে এবং নানা মহল থেকে যে ধারণাটি করা হচ্ছে সেটি হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন গল্প সেট করা হচ্ছে তুর্কিকে নিয়ে, আবার ভারতকে নিয়ে। এই ধরনের যে গল্পগুলো বাজারে সেট করা হচ্ছে সেটি আসলে আমজনতাকে অনেকটা চিন্তিত করছে। আমজনতা অনেকটা জানতে চায়, আমজনতা অনেকটা বুঝতে চায়। আসলে আমি যদ্দূর আমার জায়গা থেকে বুঝছি সেটি হচ্ছে যে বিশ্ব রাজনীতি থেমে নেই। বিশ্ব রাজনীতি অনেক দিকে অনেকভাবে ঘুরপাক খাচ্ছে। অতএব বাংলাদেশও বিশ্ব রাজনীতির বাহিরে নয়। মানে অতএব এই যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক সংকট, এই যে ২ দলের মধ্যে যেই ক্যাচাল-প্যাচাল যেটি আমরা বলি, এই ক্যাচাল-প্যাচালের মধ্যেই আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও কোনো একটি মহল সেটির সুযোগ নিচ্ছে এবং সেই সুযোগ নিয়ে তুর্কি এবং ভারতকে এই সিনারিওর ভিতরে ঢোকানোর বা ইনস্টল করার একটা পরিকল্পনা। তো এইজন্যই আমি যেটি বলতে চাইছিলাম শুরুর থেকে যে ২ টি দল, যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, জামাত আছে এবং অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাইকে একত্রিত হয়ে যদি সুন্দর বাংলাদেশ আপনারা উপহার দিতে পারেন, এটি ভালো হবে। যদি নিজের ঘরের মধ্যেই যদি এইরকম একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকি, তবে কিন্তু এইরকম তুর্কি এবং ভারতের মতো গল্পগুলো কিন্তু আমাদের মাঝখানে ঢুকে যাবে এবং ঢোকার পর কিন্তু সেইটি আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে আমি মনে করছি। বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে